রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলেছেন অযৌক্তিক বৈঠক চান না। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট বলেন, বৈঠক কবে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাণিজ্য এবং শুল্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার ওভাল অফিসে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে নিয়ে তাদের ধর্মীয় দীপাবলি অনুষ্ঠান উদযাপন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় প্রেসিডেন্ট জানান তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন, তবে তাদের আলোচনার বেশিরভাগ অংশ জুড়েই ছিল বাণিজ্য ও শুল্ক বিষয়ক। We talk about trade, we talk about a lot of things, but mostly the world of trade. He's very interested in that. Although we did talk a little while ago about let's have no wars with Pakistan. ট্রাম্প জানান ভারত রাশিয়া থেকে আর জ্বালানি তেল কিনবে না। ভারতও চায় ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শেষ হোক। And he's not going to buy much oil from Russia. He wants to see that war end as much as I do. He wants to see the war end with Russia, Ukraine. And as you know, they're not going to be buying too much oil. এদিকে গাজার পর ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে বিশেষ ভূমিকা রাখতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় হাঙ্গেরির বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসার পরিকল্পনা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মঙ্গলবার দ্বিতীয় দফা এই বৈঠকের পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প জানান তিনি অকারণে বৈঠক করে সময় নষ্ট করতে চান না। I don't want to have a wasted meeting. I don't want to have a waste of time. So I'll see what happens. But we did all of these great deals, great peace deals. They're all peace deals. They're agreements, solid agreements, every one of them. But this one, and I said, go to the line of battle. এর আগে গত শুক্রবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি যুদ্ধবিরতিতে কিয়েভের প্রস্তাবের প্রতি সমর্থন জানান। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিষ্ঠুর যুদ্ধ উল্লেখ করে ট্রাম্প বলেন এই যুদ্ধ আমেরিকার ওপর প্রভাব ফেলে না, যে কারণে ইউক্রেনকে সরাসরি অর্থায়ন না করে নেটোর মাধ্যমে সহায়তা করবেন বলে জানান তিনি। It's a vicious war. It doesn't really affect us. We sell equipment to them. We sell equipment to NATO. And NATO gives it to Ukraine, but we don't pay anything anymore. Biden spent $350 billion. The war would have never happened if I were president. অন্যদিকে হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায় অদূর ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। এরপর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন বর্তমান ফ্রন্ট লাইনে যুদ্ধ থামানোর মানে সংঘাতের মূল লক্ষ্য থেকে সরে আসা। তিনি আরও জানান অগাস্টে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের পর থেকে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে, যেখানে আলোচনায় কোনো অগ্রগতিই হয়নি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানিকে পরাজিত করতে রিপাবলিকান প্রার্থী কার্টিস লেওয়াকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার এই আহ্বান জানান ব্যবসায়ী জন ক্যাটসিমার্টিডিস এবং বিল একম্যান। এদিকে নিউ ইয়র্ক পোস্ট কলামিস্ট ও বিশ্লেষক মিরান্ডা ডিভাইন বলেছেন শহরের রক্ষণশীল ভোটারদের বঞ্চিত না করতে কোমর প্রাণহীন প্রচারণা বন্ধ করাই সবচেয়ে নিরাপদ। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। এর মধ্যে সবশেষ জরিপে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি। তাকে পরাজিত করতে রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস লিওয়াকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন রিপাবলিকান বিশ্লেষক ও বিলিয়নিয়াররা। জোরান মামদানির সাথে লড়াইয়ে অ্যান্ড্রিউ কুমোই সেরা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই কথা বলেছেন নিউ ইয়র্ক সিটি গ্রোসারিসের সিইও জন ক্যাটসিমার্টিডিস। নিউ ইয়র্ক সিটির সুরক্ষার লক্ষ্যে স্লিওয়ার সরে যাওয়া জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। আজও রিপাবলিকান সমর্থিত প্রার্থী কার্টিস লিওয়াকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিউ কুমো। লিওয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তিনি জয় পাওয়ার মতো প্রার্থী না। কার্টিস লিওয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন পার্শিং স্কয়ারের সিইও বিল একম্যানও। স্লিওয়া সরে গেলে টাইমস স্কয়ারে তার স্বর্ণের ভাস্কর্য বানানোর প্রস্তাবও দেন একম্যান। তিনি বলেন তার মতে স্লিওয়ার পক্ষে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে নিউ ইয়র্ককে ভালোবাসি বলে সরে যাওয়া।
নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ও বিশ্লেষক মিরান্ডা ডিভাইন বলেছেন, কৌমো এবং মামদানি দুজনই ডেমোক্রেটিক ধারার প্রার্থী। কৌমো মধ্যপন্থী ও মামদানি বামপন্থী ধারার। তাই শহরের মেয়র নির্বাচনে একমাত্র রিপাবলিকান প্রার্থীকে সরে দাঁড়াতে বলা মানে এখানকার রক্ষণশীল ভোটারদের ভোটের সুযোগ কেড়ে নেওয়া। এদিকে নির্বাচন থেকে সরে যেতে $10 মিলিয়ন ঘুষ নেওয়ার প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেছেন কার্টিস লিওয়া। নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ক্যানাল স্ট্রিটে আইসের যৌথ অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার বিকেলে আইসের পাশাপাশি FBI ও সশস্ত্র ফেডারেল এজেন্টরা এই যৌথ অভিযানে অংশ নিয়েছেন। এ সময় সাধারণ বাসিন্দাদের প্রতিবাদের মুখে পড়ে তারা। ক্যানাল স্ট্রিটের অবৈধ বিক্রেতাদের মধ্য থেকে নথিবিহীন অভিবাসীদের খুঁজে বের করা ছিল এই অভিযানের মূল লক্ষ্য। এদিকে NYPD এবং মেয়র এরিক অ্যাডামসের কার্যালয় জানিয়েছে এই ফেডারেল অভিযানে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। মঙ্গলবার বিকালে নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের ব্যস্ত ক্যানাল স্ট্রিটে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, আইস এবং অন্যান্য ফেডারেল এজেন্টদের হঠাৎ অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইসের পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং FBI এর কয়েক ডজন সশস্ত্র এজেন্ট এই অভিযানে অংশ নেয়। তাদের বেশিরভাগকেই এ সময় মুখ ঢাকা অবস্থায় দেখা যায়। অভিযানে বেশ কয়েকজনকে আটক করে তারা। এ সময় প্রতিরোধের মুখে পড়ে ফেডারেল এজেন্টরা। তাদের উদ্দেশ্যে চিৎকার করে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন বিক্ষুব্ধরা। আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, ক্যানাল স্ট্রিটে অবৈধ বিক্রেতাদের মধ্য থেকে নথিবিহীন অভিবাসীদের খুঁজে বের করার লক্ষ্যে এটি আইসের একটি যৌথ অভিযানের অংশ। নিউ ইয়র্কের বিভিন্ন সড়কের ফুটপাতে, বিশেষ করে ক্যানাল স্ট্রিট এলাকায় নানা রকম পণ্য বিক্রি কয়েক দশক ধরে একটি সাধারণ দৃশ্য। তাই এমন অভিযানে সেখানকার বিক্রেতাদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন নিউ ইয়র্কের সাধারণ বাসিন্দারাও। আটকের ঘটনাও প্রতিবাদ চলতে থাকলে ক্যানাল স্ট্রিট বরাবর যান চলাচল অচল হয়ে পড়ে। আইসের এই যৌথ অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফেডারেল প্লাজার সামনে অধিকার কর্মীরাও জড়ো হন। এদিকে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী কৌশল বলে আখ্যায়িত করেন কেউ কেউ। বিশৃঙ্খলা এড়াতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা ভবনটির সামনে ব্যারিকেড দেন এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতে দেখা যায়। এদিকে এক বিবৃতিতে NYPD জানিয়েছে, ক্যানাল স্ট্রিটের ফেডারেল অভিযানে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। মেয়র এরিক অ্যাডামসের একজন মুখপাত্রের দেয়া বিবৃতিতে একই ধরনের প্রতিক্রিয়া জানানো হয়েছে, যাতে বলা হয়েছে স্থানীয় আইন অনুসারে নিউ ইয়র্ক সিটি কখনোই অভিবাসীদের বিতরণ সংক্রান্ত বিষয়ে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করে না। ডেমোক্রেটিক আইন প্রণেতারা ব্যক্তিগত স্বার্থে দেশের বেশিরভাগ মানুষকে জিম্মি করে রেখেছেন বলে সমালোচনা করেন হাউস স্পিকার মাইক জনসন। মঙ্গলবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এদিকে দেশের মানুষকে জিম্মি করা হয়েছে দাবি করে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস এই রাজনীতি থেকে সরে আসতে ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানান। এছাড়া ডেমোক্রেটদের আচরণকে লজ্জাজনক বলে সমালোচনা করেন সেনেট মেজরিটি হুইপ জন ব্যারাসো। দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থার জন্য ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আবারও দায়ী করেছেন হাউস স্পিকার মাইক জনসন। সরকারের অচলাবস্থা নিরসনে রিপাবলিকান সেনেটররা টানা 12 বার সমঝোতার পথে এগিয়ে গেলেও ডেমোক্রেটিক সেনেটরদের উদাসীনতায় তা মুখ থুবড়ে পড়েছে বলেও জানান হাউস স্পিকার। ডেমোক্রেটরা দেশের বেশিরভাগ মানুষকে অন্যায়ভাবে অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। দেশের সামরিক বাহিনীর সদস্যদের বেতনহীন রেখে ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের স্বার্থে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ চাইছেন বলেও জানান মাইক জনসন। চাক শুমার ও হাকিম জেফ্রিজ নিজেদের ব্যক্তিগত স্বার্থে দেশের মানুষকে জিম্মি করে রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি। দেশের মানুষকে জিম্মি করে ডেমোক্র্যাটরা নির্লজ্জের মতো বামপন্থীদের কথায় উঠবস করছেন বলেও মন্তব্য করেন হাউস স্পিকার। তিনি বলেন, অচলাবস্থা নিরসনে রিপাবলিকানরা আন্তরিকভাবে চেষ্টা করলেও ডেমোক্র্যাটরা বামপন্থীদের স্বার্থে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন। দেশের বেশিরভাগ মানুষকে কষ্টে রাখার রাজনৈতিক খেলা থেকে সরে আসতে ডেমোক্রেটিক সহকর্মীদের প্রতি আহ্বানও জানান জনসন। এদিকে নিউ ইয়র্কে বামপন্থীদের উত্থানে ডেমোক্রেটিক সহকর্মীরা ভয় পেয়েছেন দাবি করে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করার পথ থেকে সরে আসুন। তিনি বলেন, ডেমোক্রেটদের ষড়যন্ত্র বিষয়ে দেশের মানুষ ভালো করেই জানেন।
এদিকে হাউস রিপাবলিকান হুইপ টম ইমার অভিযোগ করেন, ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতারা বামপন্থীদের দাবি দেওয়া পূরণে ব্যস্ত থাকলেও দলটির অন্যান্য নেতারা কিছুই বুঝছেন না। দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে না যেয়ে অচলাবস্থা নিরসনে সমঝোতায় আসার আহ্বানও জানান তিনি। অন্যদিকে সেনেট মেজরিটি হুইপ জন ব্যারাসও জানান, রাজনীতির স্বার্থে ডেমোক্রেটিক সহকর্মীরা যে আচরণ করছেন তাতে লজ্জা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। সেনেট মাইনরিটি লিডারের সমালোচনা করে তিনি বলেন, তার আচরণ দুঃখজনক। দেশের খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে রাজনীতির খেলা পরিহার করার আহ্বান জানিয়ে ব্যারাসও বলেন, ভুল রাজনৈতিক পথ থেকে সরে না আসলে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। বামপন্থী ডেমোক্রেটরা তাদের দলের চরমপন্থীদের সন্তুষ্ট করতে পুরো ফেডারেল সরকারকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি কার্যক্রমে চলমান অচলাবস্থাকে বেপরোয়া ও পুরোপুরি অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি স্পষ্টভাবে জানান, জোর জবরদস্তি করে কোনো কিছু আদায় করতে পারবেন না ডেমোক্রেটরা। মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সেনেট রিপাবলিকানদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে এইসব কথা বলেন ট্রাম্প। সেনেট রিপাবলিকান নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভালো করতে হবে, তা না হলে দলীয় কর্মসূচিগুলো হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি। Thank you. What a friendly group this is. No Democrats are here, right? সরকারের অচলাবস্থার ২১তম দিনে মঙ্গলবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে রিপাবলিকান সেনেটরদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিওপির আইন প্রণেতাদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ ও সংস্কার কাজের কথা তুলে ধরেন তিনি। এ সময় নিজেকে দেশের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাওয়ার অভিপ্রায়ও প্রকাশ করেন। A president gets elected, and for some reason, and nobody, even the great John Thune, cannot explain to me. সম্প্রতি তার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, জর্জ ওয়াশিংটন এবং আব্রাহাম লিঙ্কনকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। We're getting a brand new system. We have bids out now. We have 3 great companies bidding. নতুন আমদানি শুল্ক আরোপের ফলে আমেরিকা আবার ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে দাবি করে প্রেসিডেন্ট জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন এবং একটি ন্যায্য বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদী তিনি। এরপর সেনেট রিপাবলিকান নেতৃত্বের কাজের প্রশংসা করেন ট্রাম্প। If anybody wants to come up and say after John, say it. We're all friends and you can speak your heart out. সরকারের অচলাবস্থার জন্য ডেমোক্রেটদের বিদ্বেষমূলক রাজনীতিকে দায়ী করেন তিনি। এমন উগ্রপন্থী রাজনীতি তিনি কখনো দেখেননি উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট জানান, ডেমোক্রেটদের হুমকিতে কোনো কাজ হবে না। We will not be extorted on this crazy plot of theirs. They've never done this before. Nobody has. বলেন, তাদেরকে এখনই সরকার সচল করার জন্য ভোট দিতে হবে। Chuck Schumer and the Senate Democrats need to vote for the clean bipartisan CR and reopen our government. It's got to be reopened right now. তিনি এও বলেন, তার দরজা সবসময় যে কারো জন্য খোলা। So as you know, my door is always open to anyone. 1 মিলিয়নেরও বেশি ফেডারেল কর্মীর বেতন বন্ধ থাকার জন্য ডেমোক্রেটদের দোষারোপ করেন ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত থাকা হোয়াইট হাউস বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের ডিরেক্টর রাসেল ভটকে দেখিয়ে তিনি আরও জানান, ডেমোক্রেটদের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর বাতিল করা তহবিল আর ফিরে পাবেন না তারা। But he's cutting Democrat priorities, and they're never going to get them back. And they've caused us, and they've really allowed us. তার প্রশাসনের অসাধারণ সাফল্যের কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক সাফল্যের আশা করেন তিনি। If you have a great presidency, it only makes sense that you win the midterm. So there should be no reason for it. রিপাবলিকানরা হেরে গেলে খারাপ পরিণতির বিষয়েও সতর্ক করেন ট্রাম্প। But we have to win the midterms. Otherwise, all of the things that we've done, so many of them are going to be taken away by the radical left. সেনেট জিওপির প্রশংসা করতে গিয়ে ট্রাম্প মধ্যাহ্নভোজে অনুপস্থিত একমাত্র রিপাবলিকান সেনেটর র্যান্ড পলের কথা উল্লেখ করেন। র্যান্ড পলকে নিয়ে রসিকতাও করেন প্রেসিডেন্ট। সেনেটে ধারাবাহিকভাবে জিওপির সরকারি অর্থায়ন বিলের বিপক্ষে ভোট দেয়া একমাত্র রিপাবলিকান র্যান্ড পল। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তাকে হোয়াইট হাউসের এই মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের অচলাবস্থার কারণে দেশজুড়ে ফুড ব্যাংকগুলোতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে সুবিধাভোগীদের ভিড়। অচলাবস্থা অব্যাহত থাকলে নভেম্বরে দেশের 42 মিলিয়ন মানুষ ফুড ব্যাংকের সুবিধা হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এসব কথা জানায় MSNBC। এদিকে সরকারের অচলাবস্থা তৃতীয় সপ্তাহে গণনায় টেক্সাস সহ দেশের বিভিন্ন স্টেটের ফুড ব্যাংকগুলোতে সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে বলে জানান সংগঠকরা। এছাড়া চলতি মাসের শেষের দিকে স্ন্যাপ কর্মসূচিতে তহবিল সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকারের অচলাবস্থা টানা ২১ দিনে গড়ালেও সংকট সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন আইন প্রণেতারা। অচলাবস্থার কারণে দেশের ফুড ব্যাংকগুলোতে সরবরাহ সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে স্ন্যাপ কর্মসূচিতে তহবিল সংকট শুরু হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিজৌরির কানসাস সিটির ফুড ব্যাংক হারভেস্টার্সের চিফ রিসোর্স অফিসার এলিজাবেথ কিভির জানান, চলতি সপ্তাহে ফুড ব্যাংক থেকে সহায়তা পেতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। সরকারের অচলাবস্থা অব্যাহত থাকলে আবেদনের হার আরও বাড়বে বলেও জানান তিনি। এদিকে অচলাবস্থা শুরু হওয়ার পর কানসাস সিটির প্রায় ৩০,০০০ ফেডারেল কর্মী বেতন না পাওয়ার ঝুঁকিতে পড়েছেন। ফুড ব্যাংক কর্মকর্তা কিভির বলেন, এভাবে চলতে থাকলে ফেডারেল কর্মীদের পরিবারকেও বিশেষ সহযোগিতার আওতায় আনতে হবে। সরকারের অচলাবস্থা নিরসন ছাড়া এই সংকটের আর কোনো সমাধান দেখছেন না তিনি। এদিকে টেক্সাসের সেন্ট অ্যান্টনিওর একাধিক ফুড ব্যাংক ব্যক্তিগত পর্যায় থেকে ডোনেশনের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। স্থানীয় একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, saffoodbank.org এরই মধ্যে খাবারের তালিকা প্রকাশ করে সাহায্যের আবেদন জানিয়েছে। ফেডারেল সরকারের অচলাবস্থার তৃতীয় সপ্তাহ পার করলেও টেক্সাসের প্যানহ্যান্ডল এলাকার ফুড ব্যাংকগুলো অতিরিক্ত চাপ সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ক্যাথলিক চ্যারিটিজ অব দ্য টেক্সাস প্যানহ্যান্ডেলের ডিরেক্টর জেফ গুলদে কমিউনিটির উপর অচলাবস্থার প্রভাব নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, স্ন্যাপ সুবিধা বন্ধ হয়ে গেলে অনেকেই খাবার কেনার সামর্থ্য হারাবেন এবং স্থানীয় অন্যান্য ফুড প্যান্ট্রির উপর নির্ভর করতে বাধ্য হবেন। এদিকে সরকারের অচলাবস্থা নিরসনে দুই দলেরই আইন প্রণেতাদের সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন টিএসএ কর্মীদের সংগঠন এফজিইর সংগঠক জনি জোন্স। পরিবহন খাতে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন জানিয়ে জোন্স বলেন, দুই দলের অনৈক্যের কারণে বেতনহীন থাকাটা অযৌক্তিক। এদিকে দেশের মানুষকে জিম্মি করে ডেমোক্রেটিক আইন প্রণেতারা রাজনীতি করছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান স্টেইল। ডেমোক্রেটিক সেনেটর চাক শুমার দেশের বেশিরভাগ মানুষকে কষ্টের মধ্যে রেখে রাজনৈতিক ফায়দা লুটছেন বলেও অভিযোগ করেন তিনি। গাজায় চলমান যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি পর্যবেক্ষণ করতে ইসরায়েল সফরে যান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় প্রায় ১০০ জনের প্রাণহানি ও হামাসের সঙ্গে আইডিএফ এর সংঘর্ষের মধ্যেই ইসরায়েল সফর করেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের অব্যাহত হামলা সত্ত্বেও এই যুদ্ধবিরতি নিয়ে উচ্ছ্বাস জানান ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এই যুদ্ধবিরতি তাদের প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে। দীর্ঘদিন ধরে চরম শত্রু হিসেবে দুপক্ষ সংঘাতে লিপ্ত ছিল, সে হিসেবে তাদের মধ্যে এই যুদ্ধবিরতি দেখে তিনি অত্যন্ত খুশি। শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ইসরায়েল দারুণভাবে সহযোগিতা করছে জানিয়ে জেডি ভ্যান্স বলেন, আমেরিকা তাদের সঙ্গে মিলে মিশে পরিস্থিতি উন্নয়নের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমেরিকার সেনারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে, তবে কোনোভাবেই তারা গাজায় প্রবেশ করবে না বলেও জানান ভাইস প্রেসিডেন্ট। পশ্চিমা গণমাধ্যম সহ অনেকেই গাজায় যুদ্ধবিরতি ভেস্তে দেওয়ার খবর প্রকাশ করছে বলে অভিযোগ করেন ভ্যান্স। তিনি বলেন, গাজায় কিছু হলেই তা দেখিয়ে এসব গণমাধ্যম বলে যুদ্ধবিরতি ভেস্তে গেছে। প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি চলমান আছে এবং সামনে পরিস্থিতি আরো ভালো হবে বলে আশা জানান তিনি। এ সময় ট্রাম্প সরকারের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও গাজায় চলমান যুদ্ধবিরতির প্রশংসা করেন। তিনি বলেন, আমেরিকা ও তার মিত্রদের সহায়তায় সবকিছুই ভালোভাবে চলছে। চুক্তি করাটা যেমন কঠিন ছিল তা বাস্তবায়ন করাও তেমনই গুরুত্বপূর্ণ বলে মনে করেন উইটকফ। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও অ্যাডভাইজার জেরেড কুশনার বলেন, জাতিসংঘ ও ইসরায়েলের তত্ত্বাবধানে সবকিছু ভালো করে চলছে। গাজা থেকে সব জিম্মিকে জীবিত ও মৃতদের মরদেহ উদ্ধার করাই তাদের কর্মপরিকল্পনার প্রথম ধাপ। এছাড়া গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া এবং উপত্যকা পুনর্গঠনে সহায়তা করা হচ্ছে দ্বিতীয় ধাপের কর্মপরিকল্পনা। তবে সেক্ষেত্রে ভুল কারো হাতে যেন এসব সহায়তা না যায় এর উপর গুরুত্ব আরোপ করেন কুশনার। এদিকে জেডি ভ্যান্সের সফর কেন্দ্র করে ইসরায়েলের তেল আভিভে আমেরিকার দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। এ সময় সব জিম্মিকে ফিরিয়ে আনার দাবি জানায় তাদের স্বজনেরা।
ফেডারেল সরকারের অচলাবস্থার 21তম দিনে রিপাবলিকানদের হুঁশিয়ারি দিয়ে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, আগামী 31 অক্টোবরের আগে কংগ্রেস পদক্ষেপ না নিলে দেশের অসংখ্য মানুষ অর্থনৈতিকভাবে দারুণ বিপাকে পড়বে। বিশেষ করে আগামী 10 দিনের মধ্যে চলমান সংকট সমাধান করা না হলে শ্রমজীবী পরিবারগুলোর আগামী বছর স্বাস্থ্য সেবা পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে সতর্ক করেন চাক শুমার। দেশের মানুষ মরিয়া হয়ে রিপাবলিকান পার্টির দিকে চেয়ে আছে, যেন তারা এর একটা সমাধান বের করে আনে। শুমার দাবি করেন, একাধিক জরিপ মতে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে মূল্যস্ফীতি বাড়ছে বলে মনে করে দেশের বেশিরভাগ মানুষ। রিপাবলিকানদের কাছে হাউস, সেনেট ও হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ থাকায় দেশে যা কিছু হচ্ছে এজন্য সরকারি দলকেই দায়ী করেন সেনেট মাইনরিটি লিডার। সেনেটর প্যাটি মারে অভিযোগ করেন, দেশ যখন অচল অবস্থায় এমন সময় হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোমের জন্য বিমান কিনতে, আর্জেন্টিনাকে অর্থ সহায়তা দিতে ও হোয়াইট হাউসের বলরুমের শোভাবর্ধনে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যস্ত সময় পার করছেন। সরকারের অচল অবস্থা নিরসনে প্রেসিডেন্টের কোনো গুরুত্ব নেই। আলাদা সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ অভিযোগ করেন, সরকারের অচল অবস্থা নিরসনে রিপাবলিকান পার্টির কোনো পদক্ষেপ নেওয়ার কথা এখনো পর্যন্ত তিনি জানেন না। চলমান সংকট সমাধানে যে কোনো সময় যে কোনো জায়গায় রিপাবলিকানদের যে কারো সঙ্গে ডেমোক্র্যাটরা আলোচনায় বসতে রাজি বলেও জানান জেফ্রিজ। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিল নিয়ে তাদের পরিষ্কার অবস্থান নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার অভিযোগ থেকে ক্ষমা পাওয়া এক ব্যক্তির কাছ থেকে হাকিম জেফ্রিজকে হত্যার হুমকির খবরে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। শুধু হাকিম জেফ্রিজই নয়, এ ধরনের অপরাধীর কারণে কারো কোনো ক্ষতি হলে এর দায় প্রেসিডেন্ট ট্রাম্পকেই নিতে হবে বলে জানান তিনি। ওদিকে বাজেট নিয়ে আলোচনার আগেই সরকারের অচল অবস্থা দূর করতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান সেনেট মেজরিটি লিডার জন থুন। হোয়াইট হাউসের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ডেমোক্র্যাটরা শাটডাউন নিয়ে সৃষ্ট সংকটের সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন সব বিষয় নিয়ে আলোচনা করতে চায়। 21 দিন ধরে চলা সরকারের অচল অবস্থা নিরসনে ডেমোক্র্যাটরা 11 বার না ভোট দিয়েছে উল্লেখ করে সেনেটর জন বারাসও বলেন, অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার খরচ বহন করে তারা বামপন্থী নেতাদের খুশি করার চেষ্টা করছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।